আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভির সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি ক্যাপ্টেন হাসিব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রত্যাশার 1 বছর। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুইজন অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব রয়েছেন। আসুন আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিই। আমার পাশে রয়েছেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক এবং রাজনীতি ব্যক্তিত্ব কবি আব্দুল হাই শিকদার। কবি আব্দুল হাই শিকদার বর্তমানে যুগান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আরও আছেন আমাদের সাথে বিশিষ্ট সাংবাদিক পরিচালক, সাংবাদিক কল্যাণ সমিতি ট্রাস্টের মহাপরিচালক, ব্যবস্থা মহাপরিচালক এম আবদুল্লাহ ভাই। শিকদার ভাই এবং আবদুল্লাহ ভাই, আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শিকদার ভাই, আমি প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। শেখ হাসিনা পালায় না, কিন্তু 5 তারিখে উনি পালিয়ে গেলেন। 6 তারিখে ক্যাবিনেট ডিসলভ করা হলো এবং 7 তারিখে আমরা সকলে মিলে একটা ইন্টারিম গভর্নমেন্ট করলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে। আজ সেই 7 তারিখ রাত পোয়ালে আমাদের 1 বছর হবে। তো এই 1 বছরে আমাদের প্রত্যাশা অনেক ছিল সরকারের কাছে। সেই প্রত্যাশা পূরণে কতটা এই সরকার সফল হয়েছে আপনার মূল্যায়ন শুনতে চাই। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তো তারা সবার আগে, আমার বক্তব্যের আগে আমি একটা কথা বলতে চাই যে আজকের যে বাংলাদেশে বসে এই যে এনটিভির স্টুডিওতে আমরা কথা বলছি, এবং দেখেন আপনার চিন্তার ক্ষেত্রে এখন যা খুশি আমরা বলতে পারি। তো এই যে বলতে পারছি, এই কাজটা করার জন্য, দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, হারিয়ে যাওয়া স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য আমাদের যে সমস্ত শিশুরা, বাচ্চারা, আমাদের সন্তানরা প্রাণ উৎসর্গ করে গেছেন, তাদের সবার স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। এবং যারা আহত হয়ে, চক্ষু হারিয়ে, বিকলাঙ্গ হয়ে, প্রতিবন্ধী হয়ে নানান সমস্যায় ভুগছেন, তাদের প্রতি গভীর সহানুভূতি। যাই হোক, খুব দুর্যোগময় সময়ে, ওই সময় এমন একটা পরিস্থিতি ছিল যে পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে পরিমাণ দক্ষ, দায়িত্বশীল, মমত্বশীল, দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের দরকার ছিল, আমি মনে করি যে সেই দিক থেকে ছাত্ররা বা রাজনৈতিক দলগুলো যখন প্রফেসর ইউনূসকে চয়েস করেছিল, পছন্দ করেছিল, তাকে নিয়ে আসছিল সামনে, তখন আমার মনে হচ্ছে যে এটা বেস্ট চয়েস। কারণ এর চাইতে ভালো, উত্তম কোনো চয়েস বাংলাদেশে হতে পারে না। এখন প্রথম থেকেই কিছু ভুল ত্রুটি তো হয়ে গেছে আমাদের। আমরা প্রথমে এটাকে বিপ্লবী সরকার বলতে চাইলাম, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার, নানান কিছু। এখন বিপ্লব জিনিসটা কি? বিপ্লব তো মাসুতুং বলেছেন যে বিপ্লব কোনো ডিনার পার্টি না। বিপ্লব হলো একটা বিরাজমান সমাজ কাঠামোকে উৎখাত করে, সমূলে উৎপাটন করে নতুন একটা সমাজ ব্যবস্থার ভিত্তি স্থাপন করা। এর জন্য সুদূর প্রসারী পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, দীর্ঘমেয়াদী প্রস্তুতি দরকার হয়। সেইটা আমাদের জুলাই রেভলিউশন যেটাকে বলি আমরা, এটা আসলে এক ধরনের গণ অভ্যুত্থান, বিশাল ব্যাপক গণ অভ্যুত্থান। মুক্তিযুদ্ধের পরে এত বড় ঘটনা আমাদের ইতিহাসে ঘটে নাই। তো সেইটার পরবর্তীকালে আমরা চুপ্পু সাহেবকে রেখে ওত নিতে গেলাম। অর্ধেক 50% ড্যামেজ হয়ে গেছে আপনার প্রথম দিনই, ওত নেওয়ার দিনই। ফ্যাসিবাদের এত বড় একটা নিম্ন শ্রেণীর দোসর, এটারে মাথার উপরে রেখে আমরা গেলাম ওত নিতে। আমি বঙ্গভবনে ওত নেওয়ার অনুষ্ঠানে ছিলাম উপস্থিত। আমি দেখি চারিদিকে আওয়ামী লীগের সব দালাল টালালগুলো, দোসর টোসররা, সেই সমস্ত সাংবাদিকগুলো, সেই সমস্ত ব্যক্তিত্বগুলো। এগুলো ভুল হয়েছে, কিন্তু তারপরেও যেটা দেখার বিষয়, বলার বিষয়, সেটা হলো যে এই সরকার প্রথমত কিছু ভুল লোক চয়েস করেছিল। তারা একটা এনজিও গ্রাম বলে আমাদের ইয়েরা আর কি, যে একটা এনজিও মার্কা গভর্নমেন্ট করতে গেছে প্রফেসর ইউনূস, এটা ছিল ভুল। কিন্তু সঠিক কাজটা হলো যে কিছু ভালো লোকও তিনি নিছেন। এমন কিছু ভালো লোক নিয়েছে যারা ডেডিকেটেড, যারা কাজ করে অলরেডি প্রশংসা অর্জন করেছে। তো এটা হলো প্রথম দিকের ধাপে। দ্বিতীয় ধাপে হলো যে হ্যাঁ, আমাদের প্রত্যাশা ছিল বিশাল, আমরা আকাশচুম্বী প্রত্যাশা করেছিলাম, কিন্তু প্রাপ্তিটা ওই অনুপাতে হয় নাই।
এর কারণ হলো যে ট্রাকে মাল পরিবহন করার ক্ষমতা হলো 2 টন, সেই ট্রাকের মাথায় আমরা 100 টন মাল চাপিয়ে দিয়েছি। এখন ট্রাক নিজেও চলতে পারে না, জাতিরও চালাতে পারে না। এইরকম পরিস্থিতিতে সবচেয়ে বড় যে কাজটা প্রফেসর ইউনূসের সাফল্য বলবো আমি, সেটা হলো তার জুলাই ঘোষণা। এত হাঙ্গামার পরও এত ব্যর্থতা, এত সফলতা আছে। মব জাস্টিসের কাছে সারেন্ডার করা বা আপনার প্রশাসনের অভ্যন্তরে থাকা, এখনও বোধ হয় অর্ধেক 50% সচিব আছে এখানে সরাসরি আওয়ামী লীগের দালাল। এগুলো নানান দুষ্কর্মের সঙ্গে জড়িত। এই সচিবগুলো তো আছে এখানে ভেতরে, প্রশাসন, পুলিশ, এভরিওয়্যার, বিচার ব্যবস্থার ভেতরে। এগুলো পরিমার্জিত করা যায়নি, কিন্তু জুলাই ঘোষণাপত্রের মতো একটা জায়গায় তো প্রফেসর ইউনূস জাতিকে পৌঁছে দিয়েছেন। এর জন্য 100টা ধন্যবাদ। হয়তো এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে অনেক ধরনের ত্রুটি আছে বা অসম্পূর্ণতা আছে, বাট আমাদের ইতিহাসে এরকম ঘটনা আর কোনোদিন ঘটে নাই। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের। সেইটা একটা, আর একটা যে ফ্রি ফেয়ার একটা ইলেকশন দেওয়ার যে প্রস্তুতি গভর্নমেন্ট নিছে, আমি মনে করি প্রফেসর ইউনূসের সরকার এটা সফল হবে। এটা দিতে পারলে আমি মনে করি আপাতত বাকি কাজগুলো। আপনার কাছে আমি আবার ফিরবো। আমি এখন আব্দুল্লাহ ভাই আপনার কাছে জানতে চাই যে এই যে জুলাইয়ের 1 বছর আপনার মূল্যায়নটা আমরা আপনার কাছে জানতে চাই। যে সরকারের 3টা কাজ ছিল, একটা হলো সংস্কার, একটা বিচার, একটা নির্বাচন। এই 3টা কাজে তারা কতটুকু সফল হলেন? ধন্যবাদ আপনাকে। আজকে নতুন করে এই সঞ্চালনায় পাওয়া গেছে, এই জন্য স্পেশাল থ্যাঙ্কস। আর এই শো যারা এখন দেখছেন লাইভে এবং ভার্চুয়াল জগতে আরও যারা দেখবেন, প্রত্যেককে শুভেচ্ছা, এবং সহ আলোচক আমাদের প্রিয় কবি আব্দুল্লাহ শিকদার, তাকেও শুভেচ্ছা। দেখুন, এই যে 1 বছরের যে পর্যালোচনা, এটা এই সংক্ষিপ্ত পরিসরে হয়তো আমাদের এই যে সময়, এটা খুব বিস্তারিত আলোচনা করা খুবই কঠিন। আমরা প্রথমে বুঝতে হবে যে আমরা কাদের নিয়ে আজকে পর্যালোচনা করব, কি ধরনের সরকার নিয়ে পর্যালোচনা করব। এই সরকারটি ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটি দায়িত্ব পালন করছে, এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়ার কোনো কোনো সরকার নয়। এমনকি যে তত্ত্বাবধায়ক সরকার বলে আমরা যে সরকারগুলো সাংবিধানিকভাবে সাংবিধানিকের বাইরেও মানে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সে ধরনের কোনো সরকারও না। কারণ ওই সরকারগুলো যদি আপনি চিন্তা করেন, তাহলে একটা আন্দোলনের ধারাবাহিকতায় এক ধরনের সমঝোতার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে তারা দায়িত্ব গ্রহণ করেছে। এবং তাদের আগে, তারা যখন দায়িত্ব গ্রহণ করে, তার আগের পরিস্থিতিটা এবারের মতো এতটা বিধ্বস্ত একটি রাষ্ট্রের মানে চেহারা ছিল না কখনো। যেখানে গত 15 বছর প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, প্রত্যেকটি আইনশৃঙ্খলা বাহিনীকে একটা দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল। এবং যারা ক্ষমতায় ছিল, ফ্যাসিস্ট হাসিনা, তাদের 41 সাল তারা বলতো, কিন্তু তাদের মোদ্দা কথা ছিল যে যতদিন বেঁচে থাকবেন শেখ হাসিনা, ততদিন এই দেশে আর কোনো ক্ষমতার পালাবদল ঘটবে না। এটা ছিল তাদের মাইন্ডসেটের জায়গা। এবং সেটা সমস্ত এই যে যাদের কথা বললাম, বিচার বিভাগ থেকে শুরু করে, নির্বাচন বিভাগ কমিশন থেকে শুরু করে, দুদক থেকে শুরু করে, আপনার বাহিনীগুলো থেকে শুরু করে, সবাই এটা তারা কনভিন্স ছিল যে যতদিন শেখ হাসিনা বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশের ক্ষমতার কোনো পালাবদল ঘটবে না। এরকম একটা পরিস্থিতি যখন হয়, সেখানে আর কোনো রাষ্ট্র ব্যবস্থা, কোনো শৃঙ্খলা, কোনো কিছুই থাকে না। পুরো দেশটাকে একটা লুটের রাজ্যে পরিণত করা হয়েছিল, যেখানে যেটা 10 টাকা দিয়ে যে উন্নয়ন কাজ করা যায়, সেটা করা হয়েছে 30 টাকা দিয়ে করা হয়েছে, 20 টাকাই লুটপাট করা হয়েছে। তো এইভাবে অর্থনীতিটাকে শেষ করে দেওয়া হয়েছে। যখন এই শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করেন, তখন বাংলাদেশের রিজার্ভের অবস্থা ছিল একেবারে তলানিতে। আর যদি এই পরিবর্তন যদি না হতো, আর 3 মাসের মাথায় দেশটা চালানোর মতো অবস্থা ছিল না। এবং শেখ হাসিনা দায়িত্বের শেষ দিকে আপনাদের স্মরণ আছে কিনা, আমাদের বৈদেশিক যে আমদানি ব্যয়টা, সেটা পর্যন্ত মিটাতে পারছিল না। এরকম একটা অবস্থায় ক্রাইসিস $15 বিলিয়ন চলে আসছে। আব্দুল্লাহ ভাই, আমি এগুলো যদি আপনি সেক্টর ধরে ধরে আপনি যদি তাহলে আমাদের দীর্ঘ সময় নিয়ে কথা বলতে হবে। শিকদার ভাই, আপনার কাছে ফেরত আসতে চাই যে আমরা দেখেছি যে ট্রাম্প সরকার আমাদের উপরে নতুন করে একটা ট্যাক্স 70টা দেশের উপরে বসিয়েছেন। সেখানে বাংলাদেশের উপরে ছিল 37% ট্যাক্স বসানো হয়েছিল। সেটাকে আমরা এই সরকার 20%-এ আনতে পেরেছে।
এটাকে এই সরকারের একটা সাফল্য মনে করেন কিনা? অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনার পাশের দেশের অবস্থা কি? 50% ট্যারিফ চাপিয়েছে। সেখানে রুদ্ধশ্বাস, ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। নরেন্দ্র মোদী আগামী ইলেকশনে আদৌ পার হতে পারবে কিনা আল্লাহ মালুম। ভয়াবহ পরিস্থিতি। সেইখানে আমাদের যারা এই ডিল করেছে, আমি হয়তো বলবো যে আমি তো 15% চেয়েছিলাম, আমি তো চাইতেই পারি, কিন্তু আনানো একটা বার্গেনিং এর ব্যাপার আছে না। আমাদের সাথে যাদের কম্পিটিশন সেইখানে ভিয়েতনামের সাথে আমাদের ঠিকই অবস্থা আছে। আমাদের পজিশনটা এই মুহূর্তে খুবই ভালো, স্বস্তি। আমি বলবো যে এটা একটা স্বস্তিদায়ক পরিস্থিতি, এটা একটা ভালো মানে ডিল করতে পারছে আমাদের সরকার। আপনি আরো বলেছেন এই সরকারের আরো কিছু সাফল্য আছে। এই প্রথম জিয়াউর রহমানের সরকারের পরে এই প্রথম একটা সরকার আসছে যে সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলে। জি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আধিপত্যবাদের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে প্রফেসর ইউনূসের যে কণ্ঠস্বর, যে অবস্থান, হ্যাঁ তার পররাষ্ট্র মন্ত্রণালয় দুর্বল, এগুলো ওই সময়কার মালামাল, কিন্তু তিনি নিজে এবং তার টোটাল অ্যাক্টিভিটিস শতভাগ বাংলাদেশকে সুস্থিরতা দান করেছে। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে একটু আসি। আমাদের একটা ডেইলি স্টারে একটা নিউজ এসেছিল 26শে অক্টোবর। সেখানে বলা হয়েছে যে আমাদের জ্বালানি উপদেষ্টা সে বলেছেন যে আমরা আর ক্যাপাসিটি যে চার্জ, মানে একটা পাওয়ার হাউস, আপনি জানেন যে ক্যাপাসিটি চার্জ ছিল, সেটাকে বলেছে উইল নট কন্টিনিউ দিস ওয়ান। সরকার এটাকে ডিসকন্টিনিউ করেছে। পাওয়ার সেক্টরে যেটা ছিল যে আপনার পাওয়ার হাউসগুলোতে সে যে বিদ্যুৎ উৎপাদন করবে, আপনি নেন আর না নেন, তাদেরকে বসায় বসায় টাকা দিতে হবে। এই সরকার এসে সেটাকে ডিসকন্টিনিউ করছে। এই বিষয়ে আপনার মন্তব্যটা শুনতে চাই। আমি সেখানে আসার আগে আরেকটু বলি, আপনার যে কথাগুলো না বললে খুবই অবিচার করা হবে। আমরা যখন এই সরকারকে মূল্যায়ন করব তখন ভাবতে হবে যে শেখ হাসিনা যদি থাকতেন, টিকে যেতেন, তাহলে কি হতো। আপনাদের স্মরণ থাকার কথা, শেখ হাসিনা কিন্তু সমস্ত হাইওয়েতে টোল বসানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছিলেন। প্রতি 3 মাসে একবার বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানোর জন্য নতুন করে আইন করেছিলেন, এবং সেটা এনার্জি রেগুলেটরি কমিশন থেকে পাওয়ারটা তার কাছে নিয়ে নেবে, এবং সেটা প্রতি মাসে এগুলো বাড়ছিল। যদি থাকতো তাহলে আমরা এই 1 বছরে 4 বার করে বিদ্যুতের দাম বাড়তো, 4 বার গ্যাসের মূল্য বাড়তো, এবং বাকি যে অর্থনৈতিক বিষয়গুলো সেটা সুযোগ, সেখানে রপ্তানিতে আমাদের প্রবৃদ্ধি যে কোনো সময়ের চাইতে ভালো, এবং বৈদেশিক যে বিনিয়োগটা সেটা গত উল্লম্বন করে 144%। আপনি গত সপ্তাহ পত্রিকাতে রিপোর্ট এসছে যে বৈদেশিক ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 144% বেড়েছে 3 মাসের মধ্যে। যাই হোক, সেদিকে বিস্তারিত যাওয়ার সময় নেই। আজকে যে আমি কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিলে একটু সুযোগ দিতে হবে, এভাবে টাললে কথা কিন্তু আমাদের সময়টা আমি আসছি, আমি একটু কনক্লুড করছি। আপনি যে প্রশ্নটা করেছেন আমি সেখানে পাওয়ার যে বিগত সরকারের সবচাইতে লুটের বড় খাত ছিল বিদ্যুৎ খাত, এবং সেখানে বিগত প্রধানমন্ত্রী, তার পুত্র এবং জ্বালানি উপদেষ্টা যে তৌফিক এলাই চৌধুরী, তিনি এখন জেলে আছেন, এবং যে নসরুল হামিদ, যে এলো সবচাইতে লুটের তাদের মাধ্যমে বাংলাদেশ থেকে কি পরিমাণ অর্থ, এই ক্যাপাসিটি চার্জ মানে কি, অপ্রয়োজনে, যেখানে আমাদের বিদ্যুতের চাহিদা ছিল 13 থেকে 14,000 মেগাওয়াট, সেখানে 28,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দিয়ে শুধু ক্যাপাসিটি চার্জ, একজনে একটা ভাঙ্গাচোরা একটা জেনারেটর এনে বসিয়েছে, তার সাথে চুক্তি হয়েছে যে ওই জেনারেটরের যত ক্যাপাসিটি আছে বিদ্যুৎ উৎপাদন করুক বা না করুক, তাকে ওই পরিমাণ টাকা ডলারে, ওই পরিমাণ অর্থ ডলারে পরিশোধ করবে। এভাবে লুটপাটের মাধ্যমে এই ডলারগুলো বিদেশে নিয়ে গেছে। 27 লক্ষ কোটি টাকা যে লুট হয়েছে, এর কিন্তু সিংহভাগই যে পাচার হয়েছে 27 লক্ষ কোটি টাকা, যেটা যে টাস্কফোর্স বের করেছে, যে তার সিংহভাগই কিন্তু এই বিদ্যুৎ খাতের মাধ্যমে কিন্তু লুটপাট হয়েছে। এবং সরকার খুব সাহসিকতার সাথে নিশ্চয়ই, এবং সেখানে যে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছিল সেই আইনটি কিন্তু বাতিল করা হয়েছে, যে এখানে লুটপাট করলে এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, বাংলাদেশের কোনো আদালতে এটা নিয়ে মামলা করা যাবে না, সেই আইনটি কিন্তু এই সরকার এসে বাতিল করেছে। সেটা আপনার কাছে ফেরত আসতে চাই। আমাদের তারেক রহমান সাহেব বলেছেন যে 1971 সাল হলো আমাদের স্বাধীনতার বছর, আর 2024 হলো আমাদের স্বাধীনতা রক্ষার বছর। আপনি বলেছেন যে ডক্টর ইউনূস জুলাইয়ের ঘোষণা দিয়েছেন, এটা একটা বিশাল কাজ করেছেন উনি, এবং এই জুলাইয়ের ঘোষণাতে হিস্ট্রিক্যাল কাজ, এবং হ্যাঁ এই কাজ এইখানে উনি জুলাই ঘোষণাতে উনি যিনি বলেছেন আমাদের দেশের একটা ইতিহাসের নাতি দীর্ঘ একটা ইতিহাস বলেছেন উনি। 71 এনেছেন, 71 পরে 75 এনেছেন, 75-এর 7ই নভেম্বরের কথা বলেছেন উনি।
এরপরে 90-এর কথা বলেছেন, এরপরে আপনার এই 1/11-এর কথা বলেছেন, এবং এরপরে 24। তো আমরা দেখেছি যে ভারতের, আমরা যখন পাকিস্তান এবং ভারত হলো তখন কিন্তু আরও দুইটা রাষ্ট্র ছিল, স্বাধীন রাষ্ট্র। একটা হলো আপনার হায়দ্রাবাদ, আর একটা হলো সিকিম। তো সিকিম যে রাষ্ট্রটা, সেটাকে ভারত যেভাবে দখল করলো সেই লেন্দুপ দর্জির মাধ্যমে, আপনি এই শেখ হাসিনার যে 2009 সালে আসার পর তার যে কর্মকাণ্ড, সেটার সাথে কি ওই লেন্দুপ দর্জির কোনো সাদৃশ্য? লেন্দুপ দর্জির চাইতেও নিকৃষ্ট। এই কারণে যে লেন্দুপ দর্জির দেশকে, লেন্দুপ দর্জি ধরুন পার্লামেন্টের ভোটে ইলেক্টেড হয়েছিলেন, বা ইন্ডিয়ান, ওখানে তো ওই ভোটের মাধ্যমে হয়েছে। আমি বলছি যে প্রক্রিয়াটা শুরু করেছিল কিনা ভারত। বাংলাদেশের সাথে সিকিমের কত পার্থক্য আছে। 1 নম্বর পার্থক্য হলো, এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ হলো একমাত্র দেশ যার স্বাধীনতা আনতে হয়েছে মুক্তিযুদ্ধের রক্তাক্ত প্রান্তর থেকে। 1 নম্বর, এইটা সাবকন্টিনেন্টের এই গৌরব আর কারণেই। আরেকটা হলো সিকিমের জনসংখ্যা খুবই কম, বাংলাদেশের জনসংখ্যার কোনো ঘাটতি নেই, এবং বাংলাদেশের কতগুলো বেসিক ব্যাপার আছে যেগুলোতে নিজস্বতা। একটা হলো তার ভৌগোলিক অবস্থান, এটা খুবই কৌশলগত দিক থেকে আন্তর্জাতিক পর্যায়ের খুব তাৎপর্যপূর্ণ ভূখণ্ড। আরেকটা হলো ধর্মীয় বিশ্বাস। এই ল্যান্ড আপনি যাই বলেন না কেন, এটা স্পিরিচুয়াল ল্যান্ড। এখানে প্রচুর মহাপুরুষরা শুয়ে আছেন, তাদের অবদান এই সমৃদ্ধ আমরা। এরকম একটা দেশের থেকে শেখ হাসিনা, যে দেশের রক্তাক্ত মুক্তিযুদ্ধের প্রান্তর, যে দেশের স্বাধীনতা অর্জন হলো, সেই দেশের স্বাধীনতাকে 15টা বছর ভারতের পায়ের নিচে বিসর্জন দিয়েছিল হাসিনা। এটা তো লেন্দুপ দর্জি তো আরো ভয়াবহ অপরাধী। লেন্দুপ দর্জি কিন্তু মানুষ খুন করে না, আমি বলছি আমি যে জায়গাটা মামলার পাহাড়, এটা লেন্দুপ দর্জি করে নাই, এই পাপিষ্ট করেছে। কাজে ইট ইজ হিজ এ ক্রিমিনাল, ওয়ার ক্রিমিনাল। লেন্দুপ দর্জিকে বলা যেতে পারে বিশ্বাসঘাতক মির্জাফর। এ তো মির্জাফর প্লাস কিলার প্লাস ক্রিমিনাল মানে এনিমি অফ হিউম্যানিটি। আমি বলতে চাচ্ছি সেটা হলো যে যেভাবে সিকিমকে ভারত তার অঙ্গরাজ্য করেছিল, ঠিক সেইভাবে শেখ হাসিনাকে দিয়ে সেটা করছিল কিনা। আমি আপনাকে বলি, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমি আপনাকে থামাই দিই কেন, আপনি আমাকে থামাই দেবেন আবার। সেই জন্য বলতেছি আসিফ ভাই, সেটা হলো যে শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা তুলে দেন, এটা বলতে চাচ্ছেন তো? তুলে দিতে চাচ্ছিলেন। আমার সেনাবাহিনীর ভেতরে আমার ডিজিএফআই অফিসের মধ্যে রগের অফিস করে দিয়েছিল কে? শেখ হাসিনা। আমার বিমান বাহিনী ধ্বংস করছে কে? আমার আর্ম বিডিআর হত্যাকাণ্ড নায়ক কে? এতগুলো মিলিটারি অফিসারকে, মুক্তিযুদ্ধে এতগুলো অফিসার মারা যায়নি বিডিআর। তারপরে সীমান্ত কিলিং, ইন্ডিয়ানরা বিনা কারণে উইদাউট ট্রায়াল আপনার আন্তর্জাতিক রীতিনীতি নিয়ম কানুন লঙ্ঘন করে গুলি করে করে বাংলাদেশের লোক মারতো। আর আমাদের প্রধানমন্ত্রী কি বলতেন? এরা চুরি চেষ্টা করতে যায় কেন, গেলে তো মারবেই। আমাদের লোকেরা যদি ভারতে খালি চুরি করতে যায়, আমাদের লোকেরা ভারতের থেকে পুষব্যাক করে কেন, এরা অন্যায়ভাবে ঢুকলে কেন? আর তোমার দেশের যে 10 লক্ষ লোক, এক ঢাকাতেই 5.5 লাখ আছে যারা উইদাউট এনি ওয়ার্ক পারমিট বাংলাদেশে ইন্ডিয়ানরা জব করতেছে। আমাদের ছেলে মেয়েরা মরুভূমিতে যান পানি করে পয়সা উপার্জন করে দেশে পাঠাচ্ছে বিদেশ থেকে। সেই টাকা বাংলাদেশের অর্থনীতি শির দ্বারা, আর সেই টাকা সিংহভাগ ইন্ডিয়ান চলে যাচ্ছে। এগুলো কি আবার স্বাধীনতার পক্ষের কথা বলে? আপনি তো অরক্ষিত খালি না, আপনি তো ভারতের পায়ের নিচে ছিলেন। ভারতের সাউথ ব্লক দিয়ে আমার দেশের পররাষ্ট্র নীতি নিয়ন্ত্রিত হয়েছে। আমরা যে তারেক রহমান যে কথাটা বলেছেন, আপনার পররাষ্ট্রমন্ত্রীর কথা মনে আছে? তারেক রহমান যে কথাটা বলেছে, জি জি, ওটা কি বলছিল? যে ভারতকে আমরা বলে আসছি যে যেভাবে হোক না, শুধু আরো একটু বলেছে যে ভারতের সাথে আমাদের সম্পর্কগুলো স্বামী স্ত্রীর মতো। ভারতের উন্নতি মানে আমাদের উন্নতি, আমাদের অবস্থা কোথায় নিয়ে গেছিল দেশকে। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে আসি, আমি শিকদার ভাইয়ের একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসি। আমরা দেখলাম 2009 সালে আমাদের ঘোষণাপত্রে ডক্টর ইউনূস এই 1/11-এর কথা বলেছেন। তো 1/11-এর মাধ্যমে 2009 সালে হাসিনা সরকার ক্ষমতায় আসলেন। আসার পরে আমরা যে ঘটনাগুলো দেখলাম, যে 9-এর পরে আসার পরে 2010-এর থেকে উনি গুনখুম শুরু করলেন। এবং গুনখুমের আপনি যদি একটা দেখেন, যে একদম 3 পর্যায়ের নেতার থেকে শুরু করে মিডিল পর্যায়ের নেতা এবং একদম উচ্চ পর্যায়ের নেতা। যেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, যে শাহিনবাগে সাজিদুল ইসলাম সুমন বলে একটা ছেলে ছিল,
বিএনপির একেবারে মানে 3 পর্যায়ের লিডার, জুনিয়র লিডার, তাকে গুম করা হলো। মায়ের ডাকে তুলির ভাই, তাকে গুম করা হলো। তারপরে গুম করা হলো চৌধুরী ফারুক আলমকে, তারপরে করা হলো ইলিয়াস আলীকে। মেসেজ থ্রো করা হলো যে তারা একটা মেসেজ থ্রো করেছে, এবং তারা কি করলো, তারপর পরে দেখবেন যে জামাত শিবিরের যে ছেলেরা তাদের পায়ে গুলি করে হসপিটালে রাখা হচ্ছিল। এরপরে পুলিশটাকে তারা সাজালো, জঙ্গি নাটক, পুলিশটাকে সাজালো জঙ্গি নাটক, যারা মনে করেন যে যারা ইসলামপন্থীদের ধরে নিয়ে যারা একদম বাচ্চা ছেলে পেলে, নতুন বিয়ে করছে একটা বাচ্চা, এদেরকে নিয়ে যে আপনার একটা ঘরে উঠালো, উঠায় সোয়াট, তারপর র্যাব বিশাল ফাইটিং করে এদেরকে পতাকাটা লাগিয়ে দিল, তাতে বোঝা যায় যে এগুলো জঙ্গি। তো এই সব ঘটনাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনার বিএনপি, জামাত, তারা কিন্তু 16 বছর এই সরকারের সাথে আন্দোলনে ছিল, কিন্তু আন্দোলন করে আসলে পাচ্ছিলেন না, এটা হলো বাস্তবতা। এবং হঠাৎ করেই মহান আবাবিল পাখিরা এসে হাজির হলো। এই যে আবাবিল পাখিরা আসার পরেই শেখ হাসিনাকে পালিয়ে গেলেন। এই আবাবিল পাখিরা যে আসলো এবং আমাদের রাষ্ট্রটাকে রক্ষা করলো, এখানে কি আপনি সৃষ্টিকর্তার কোনো উপস্থিতি দেখতে পান কিনা? নিশ্চয়ই, এটা তো কোনো আর আলোচনার অপেক্ষা রাখে না, সব কিছুর ফয়সালা উপরে হয়, এটা তো আমরা একজন বিলিভার হিসেবে আমরা সেটাই বিশ্বাস করবো। একটি কথা আপনি লক্ষ্য করবেন যে আমি আগেও বলছিলাম যেটা, যে তারা কখনো 41 এবং তারা বিশ্বাস করতে শুরু করেছিল হাসিনা আমৃত্যু ক্ষমতা থাকবে। শেখ হাসিনা কি বলছে সেটা আপনি লক্ষ্য রাখবেন না। শেখ হাসিনা দম্ভ ভরে প্রথমে বলেছে যে সংসদে দাঁড়িয়ে কথাটা বলেছে যে এই দেশে এমন কোনো শক্তি নাই যে শক্তি আমাদের সরকারের পতন ঘটাতে পারে। এটা এখন কিন্তু এই ইদানিংকালে গত কয়েকদিন এটা কিন্তু ভার্চুয়াল জগতে তার এই বক্তব্যটা আবার ঘুরছে। অহংকার কিন্তু আল্লাহ কখনো পছন্দ করেন না। অহংকারের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে অহংকারী, সে অহংকার করা মানে হলো আমার চাদর নিয়ে টানাটানি করলো, সে আমার গায়ের চাদরটা নিয়ে টানাটানি করলো। অহংকারের ব্যাপারে বলা হয়েছে, দম্ভের ব্যাপারে বলা হয়েছে। আপনি দেখেন সর্বশেষ যে উক্তি থেকে যে শেখ হাসিনা পালায় না, যেটা আপনি শুরুতে বলছিলেন, যে তাকে অপমান করার জন্য এমন বাংলাদেশের ইতিহাসে এমন কোনো পৃথিবীর ইতিহাসে বহু ঘটনা ঘটেছে, দুই একটা বিক্ষিপ্ত ঘটনা আছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এরশাদের মতো এরকম একটা সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার মনে করা হতো এক সময় এরশাদকে। সেই এরশাদও তো পদত্যাগ করে পালিয়ে যেতে, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় নাই, জেল খেটেছে 5 বছর, তারপরে বেরিয়েছে, আবার সংসদে গেছে। কিন্তু তাকে দিয়ে এই যে তার অহংকার, তার যে দম্ভটা, দর্প চূর্ণ করার জন্য আল্লাহ হাতে নাতে দেখিয়ে দিয়েছেন যে তুই বলেছিস যে শেখ হাসিনা পালায় না, পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে তাকে সেই শিক্ষাটি দিয়েছেন। আপনি যেটা বলছিলেন, সিদ্ধার্থ ভাই বলেছেন যে আমাদের এখানে অলি আল্লাহর দেশ। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি যে কথাটি বলছেন যে গত 15 বছরের আন্দোলন সংগ্রাম, দেখুন যে কোনো কিছু আপনি এই যে যেটা বৈষম্য বিরোধী আন্দোলন, সেটা একটি বিষয় ইস্যু ভিত্তিক আন্দোলন ছিল। সেই আন্দোলনটি আস্তে আস্তে দানা বাঁধতে বাঁধতে যে এটার পেছনে সমস্ত দেশের মানুষ একাকার হয়ে গেল, কিভাবে হয়ে গেল, এ কারণেই যে গত 15 বছর ধরে বিএনপি, জামাত বা সরকারের বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো ছিল, এরা জনমতকে এমন জায়গায় নিয়ে যেতে পেরেছিল যে এই সরকারের বিরুদ্ধে একটা বিস্ফোরণমুখ অবস্থা তৈরি হয়েছিল। যে কোনো প্রথম সুযোগেই বিস্ফোরণ ঘটবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েই ছিল। তার মধ্যে শুধুমাত্র দরকার ছিল এমন একটি নেতৃত্ব, এমন একটি ডাক, যেই ডাকের সবাই আসতে পারে। যেমন বিএনপির ব্যাপারে হলে বলা হতো যে বিএনপি, জামাত, এই জঙ্গি, এদেরকে নিয়ে শেখ হাসিনা সবসময় যেটা বলতেন যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য এই নাশকতা করছে, আগুন সন্ত্রাস, যে আগুন সন্ত্রাসগুলো কিন্তু সরকারই করিয়েছে, বাসে আগুন দিয়েছে তারা পরিকল্পিতভাবে এগুলা করে ধরে ছেঁকে নিয়ে যেত, সারা দেশে গণগ্রেপ্তার করে। কিন্তু এবারে যেটা হয়েছে যে বিতর্কটা আমরা মাঝে মধ্যেই শুনছি যে বিএনপি বা অন্যান্য দলগুলো বা ছাত্র দল বলছে যে 16 বছরের, নিশ্চয়ই এটা সত্যতা আছে যে 16 বছরের যে ত্যাগ তিতিক্ষা বিএনপির, জামাতের বিভিন্ন তাদের উপর যে স্টিমুলার চলেছে, তাদের হত্যা, খুন, গুম এগুলো হয়েছে, এর পাশাপাশি তারা রাজনীতি যতটুকু করতে পেরেছে এটা দিয়ে পুরো দেশের জনমতকে একটা বিস্ফোরণমুখ অবস্থায় রাখতে পেরেছে।
এই রাখার ফলেই এখন যখন এই ছাত্র তরুণেরা একটা ইস্যু ভিত্তিক আন্দোলন করে তারা যখন সামনে আসলো, তাদের প্রতি এই তারুণ্যটা, পুরো তারুণ্যটা, বিশেষ করে আবু সাঈদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একের পর এক লাশ পড়া যখন শুরু করলো, এই বিস্ফোরণটা একই সঙ্গে মানুষ দেখবেন, আপনি এখানে ছোট আপনি কতগুলো শিশু মারা গেছে, আপনি শহীদ হয়েছে, আপনি দেখবেন এদেরকে নিয়ে মায়েরা রাস্তায় নেমে গেছে, বাবারা রাস্তায় নেমে গেছে, এবং শ্রেণী পেশা নারীরা যেভাবে, তরুণীরা যেভাবে পুলিশ প্রিজন ভ্যানের সামনে যেভাবে বুক চিতিয়ে তরুণী প্রিজন ভ্যানকে ঠেলে ধরছে আপনার তার সহকর্মীকে, সহযোদ্ধাকে বাঁচানোর জন্য, এই দৃশ্য কল্পনা করা যায় বাংলাদেশে? এটা তো পৃথিবীর কোনো আন্দোলন সংগ্রামে, কোনো অভ্যুত্থানে এ ধরনের দৃশ্য কিন্তু নাই। আমরা তাহরির স্কয়ারের ঘটনা দেখেছি, আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় বিপ্লবের ঘটনা দেখেছি, কিন্তু বাংলাদেশে যে চিত্রটা জুলাইতে দেখা গেছে, 5ই আগস্ট পর্যন্ত দেখা গেছে, এবং এই বিপ্লবের যে নায়করা, এই নায়কদের মুখে কি কর্মসূচি আসছে এটার জন্য মানুষ উন্মুখ হয়েছিল। সুতরাং আমরা কাউকে কেউ ছোট করতে না যাই। রাজনৈতিক দলগুলোর শক্তি যদি এই নায়কদের পিছনে নেপথ্য থেকে কাজ না করতো, তাহলেও হয়তো এটাকে সাফল্যের মন্দিরে নেওয়া যেত না। আবার তখন সবাই কিন্তু তাদের দিকে তাকিয়েছিল। কেন তাদেরকে খুঁজে বের করে, যেটা বলা হচ্ছে সর্বশেষ এক দফা আন্দোলনের জন্য কেন নাহিদকে দিয়ে ঘোষণা করানো হলো? কারণ তখনকার প্রেক্ষাপটে তার মুখ দিয়েই মানুষ শুনতে চাচ্ছিল যে সেভাবে যাতে এই ঘোষণাটা তাদের, এটা তো কোনো রাজনৈতিক দল তখন কিন্তু মাঠে তারা কিন্তু ঘোষণাটা করে নাই, কারণ তারা ঝুঁকিপূর্ণ মনে করেছে। আলোচনার একেবারে শেষে চলে আসছে, আমাদের হাতে আর বেশি সময় নাই। আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে ডক্টর ইউনূস বলেছেন যে প্রথম বছর ছিল সংস্কারগুলো, এবং দ্বিতীয় বছর মানে 5ই আগস্টের মানে দ্বিতীয় বছর নির্বাচনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। তো আপনার কাছে আমার, হ্যাঁ বলেছেন আর কি, তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা যখন দেখলাম যে আপনার নোবেল পুরস্কার পেয়েছিলেন ডক্টর ইউনূস, কিন্তু শেখ হাসিনা তাকে নিয়ে পদ্মা সেতুতে চুবাতে চাচ্ছিলেন, এবং তার জন্যে তার যে কারণে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই গ্রামীণ ব্যাংক এবং আপনার মাইক্রো ঋণ যেটা, তো এর বিরুদ্ধে মামলা করা হলো, এবং ডক্টর ইউনূস হলো তাকে এই আদালতে 8তলা লিফটে না উঠিয়ে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে তাকে 8তলায় উঠাতে, এবং উনাকে বাঘের খাঁচার মধ্যে রাখা হয়েছিল। তো আল্লাহর উনি ওনার ভাষায় উনি বলেছিলেন বাঘের খাঁচায় ছিলাম। তো এখন উনি আপনার সিংহাসনে, এবং এদেশের প্রায় 1400 ছাত্র মারা গেছে, রক্ত গেছে, এবং প্রায় 30,000 আহত হয়েছে। তারা সকলে মিলে তাকে একটা ম্যান্ডেট দিয়েছে যে শেখ হাসিনার জন্য একটা বাঘের খাঁচা তৈরি করতে। এই বাঘের খাঁচা তৈরি করতে সরকার কতটুকু পেরেছে আপনার কাছে একটু জানতে। আমি কথাটাকে এই রূপক ভাবে ব্যবহার করবো না, আমি সরাসরি বলবো যে এই সরকার যেসব অঙ্গীকার করেছিল তার হলো বিচার, এই ফ্যাসিস্ট শাসকদের এই প্রতিটা হত্যাকাণ্ডের বিচার, সেই সবগুলো তারা করতে পারবে কি পারবে না আই ডোন্ট নো। কত সময় তাদের হাতে নাই, লম্বা সময় লাগে তো বিচার করতে। এটা যদি কিউবা হতো, এটা যদি চীন হতো, এটা যদি ইরান হতো, তাহলে হয়তো 15 মিনিট 20 মিনিট 1 ঘন্টার ট্রায়াল এগুলো ঝুলাই দিতে পারতো। আমরা তো বৈপ্লবিক কোনো কর্মকাণ্ডের মধ্যে যাইনি, আমরা গেছি জোড়াতালি দিয়ে একটা মোটামুটি সোপ সাপ করে আবার বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে যেতে। সেখানে গ্যাপ আছে, কিন্তু আমি মনে করি যে এই সরকার শেখ হাসিনার মতো এরকম মানে পৃথিবীর নিকৃষ্টতম হিটলারের সাথে জঘন্য এই বর্বর ফ্যাসিস্ট শক্তিটাকে দমন করার জন্য বা তার সমুচিত জবাবদার যথোপযুক্ত বিচার করার জন্য যে প্রক্রিয়ায় সরকার গেছে, আমি সেটাকে ছোটভাবে দেখতে রাজি না। আমি বলবো যে তারা যথেষ্ট তথ্য উপাত্ত প্রমাণ ইত্যাদি জোগাড় করে ফেলেছে, এবং যে সমস্ত জিনিসপত্র আল জাজিরা বা বিবিসি সহ বা আরো অন্যান্য যারা যা কিছু পাওয়া গেছে তাতে তো যথেষ্ট হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য 10 বার ঝুলানোর মতো ম্যাটেরিয়ালস এই সরকার জোগাড় এবং এটা ওপেন। এখন কোনো এরপরে যদি কোনো সরকার আসে, ধরেন অ্যাজ ফর এক্সাম্পল XYZ আসলো, আমি নির্দিষ্ট কোনো দলের নাম বলছি না, তারা যদি মনে করে হাসিনার সাথে একটা নেগোসিয়েশন করে একটা হাসিনাকে ফাটিয়ে দিতে পারবে না, কারণ বাংলাদেশ ওই জায়গায় নাই। বাংলাদেশ এখন কথা বলতে শিখে গেছে। সেদিন দেখলাম শাহবাগের পুলিশ একটা ইয়েকে গালি দিছে, রিক্সালা নেমে গেছে, তুই আমার গালি দিলি কে? তাকাই থাকলাম যে এই তো বাংলাদেশ। আপনি কোথায় দেখছেন যে বন্দুকের সামনে মুহুর্মুহু গুলির সামনে একটা ছেলে বুক বাড়াই দিয়ে দাঁড়ায় আছে 2 হাত আগে মানে প্রসারিত করে? কোথায় দেখছেন
যে বাড়িতে মাকে চিঠি লিখে যাচ্ছে, মা যদি আমি না ফিরি, সব বন্ধুরা গেছে আন্দোলনে, আমি কি করে ঘরে থাকি মা, তোমাকে বলে গেলে তুমি তো যেতে দিতা না, সেজন্য তোমার ছেলে নীরবে নিঃশব্দে, আমি যদি ফিরে না আসি গর্ব করবা, তোমার ছেলে দেশের জন্য প্রাণ দিচ্ছে, এই স্পিরিট। তারপরে আপনার যে পানি লাগবে, পানি, এ তো এক ডিফারেন্ট পৃথিবীতে আমরা চলে গেছিলাম। ওই বাংলাদেশের রেশের যে ভাষাটা, সেইটাই সরকার পুরোপুরি গ্রহণ করতে পারে না, এখানে তাদের ব্যর্থতা। কিন্তু যতটুকু পেরেছে সেখানে আমি মনে করি যে বিচারের ক্ষেত্রে কিছু দৃশ্যমান অগ্রগতি তো তারা করেছে, কাজেই এইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা বাকি নির্বাচিত সরকারের দায়িত্ব। অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন এনটিভির ওয়েবসাইটে। এই অনুষ্ঠান প্রতিদিনই হয়, আপনাদেরকে এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।